ইরানের পরমাণু ইস্যুতে ছাড় দিতে প্রস্তুত ট্রাম্প নেপথ্যেই। জানাবো যুদ্ধের বড় খেসারত আমেরিকা, ট্রাম্প কি আসলেই হেরে গেছেন? ইরানকে হটানোর প্রয়োজন সফল হবে কি সৌদি, পাকিস্তান, তুরস্কের? এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের গাজা প্ল্যানে না নেতানিয়াহুর কেন মুখোমুখি দুই মিত্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের পরমাণু ইস্যুতে ছাড় দিতে প্রস্তুত ট্রাম্প নেপথ্যেই। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে নতুন মোড়। পারমাণবিক চুক্তি ছাড়াই সংঘাতের ইতি টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন পারমাণবিক চুক্তি ছাড়াই সমঝোতার পথ বেছে নিতে পারেন তিনি, কিন্তু হঠাৎ কেন অবস্থান বদলাচ্ছেন ট্রাম্প? ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, তেহরানের সঙ্গে পূর্ণাঙ্গ চূড়ান্ত পারমাণবিক চুক্তির পরিবর্তে এখন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের দাবি, কয়েক সপ্তাহ ধরেই এমন একটি সম্ভাব্য সমাধানের পথ তৈরি করছেন ট্রাম্প। এমনকি জ্যেষ্ঠ সহযোগীদের তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি না হলেও আলোচনা থেকে সরে এসে সংঘাতের অবসান মেনে নিতে পারেন তিনি। অর্থাৎ ওয়াশিংটনের অগ্রাধিকার এখন ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা। তবে এখানেই তৈরি হয়েছে নতুন জটিলতা। হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনের সামনে বড় শর্তের তালিকা দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের অর্থ প্রদান, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করে দেওয়া। ফলে হরমুজ প্রণালী এখন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত দর কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। পারস্য উপসাগর, ওমান উপসাগরকে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতের পর ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার ঝুঁকি এবং চলাচলে বিধিনিষেধের কারণে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ওয়াশিংটন অবশ্য হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরানের বিধিনিষেধ এবং টোল আদায়ের চেষ্টা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পও একাধিকবার দাবি করেছে প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি তার সেই ঘোষণার সঙ্গে পুরোপুরি মেলেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। সংঘাত শুরুর আগের তুলনায় দেশটিতে পেট্রোলের দাম এখনো বেশি, আর মধ্যবর্তী নির্বাচনও ঘনিয়ে আসছে। ফলে দীর্ঘ সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের আসলে কি অর্জন করেছে ভোটারদের সামনে তার দৃশ্যমান ফল তুলে ধরার চাপ বাড়ছে ট্রাম্পের উপর। বিশ্লেষকদের মতে এখানে হরমুজ প্রণালী হয়ে উঠেছে ট্রাম্পের সম্ভাব্য এক্সিট রুট। প্রণালীটি পুরোপুরি সচল হলে সেটিকে সাফল্য হিসেবে তুলে ধরে সংঘাত থেকে বের হওয়ার সুযোগ পেতে পারেন তিনি, কিন্তু তেহরানের কঠিন শর্তে সেই পথ সহজ নয়। যুদ্ধের বড় খেসারত আমেরিকা, ট্রাম্প কি আসলেই হেরে গেছেন? ইরানের সঙ্গে চলমান সামরিক অর্থনৈতিক সংঘাত সামলাতে ট্রাম্প প্রশাসনের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফে। তিনি দাবি করেন, এই সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হয়ে পড়েছে এবং বিপরীতে সামরিক অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে ইরান। রোববার এনবিসির জনপ্রিয় রাজনৈতিক টক শো মিট দ্য প্রেসে এক দীর্ঘ সাক্ষাৎকারে ক্রিস মার্ফি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে এসব কথা বলেন। সিনেটর মার্ফি স্পষ্ট ভাষায় বলেন, এই মুহূর্তে যুদ্ধ দ্রুত শেষ করা ওয়াশিংটনের জন্য জরুরি হয়ে পড়েছে। প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান এবং সামরিক সক্ষমতায় ক্ষয় দেখা দেবে। সংকট নিরসনে এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে প্রয়োজনীয় একটি খারাপ চুক্তি মেনে নেওয়ার পক্ষেও মত দেন তিনি। তার মতে হরমুজ প্রণালীতে সামরিক অস্থিরতা ও সমঝোতাহীন অবস্থা যত দীর্ঘ হবে তার চড়া মূল্য গুনতে হবে বিশ্ববাসীকে, এবং এর প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়বে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উপর। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে তেহরানের অবস্থান বেশ কঠোর। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো সমঝোতায় পৌঁছানোর আগে ওয়াশিংটনকে তিনটি মূল শর্ত পূরণ করতে হবে। প্রথমত, ইরানের উপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার। দ্বিতীয়ত, ইরানের নৌসীমা ও সংলগ্ন এলাকা থেকে নৌ অবরোধ বা ব্লকেট তুলে নেয় এবং সাম্প্রতিক যুদ্ধ ও সামরিক আগ্রাসনে ইরানের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ প্রদান। উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়নি। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল বার্তা আদান প্রদান চলছে। যুদ্ধ পরিচালনা নিয়ে মার্কিন কংগ্রেসেও তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। সেনেটর মার্ফি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মার্কিন প্রশাসন বাড়তি কোনো অর্থ বা বাজেট বরাদ্দ চাইলে তিনি তার সরাসরি বিরোধিতা করবেন।
তবে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার পর মার্কিন বাহিনীর ঘাটতি হওয়া অস্ত্র ও গোলাবারুদের মজুদ পুনরায় পূরণের জন্য তহবিল বরাদ্দে তার সমর্থন থাকবে। সম্প্রতি মার্কিন বাহিনীর অস্ত্রের মজুদ ও সামরিক সক্ষমতা হ্রাস পাওয়া নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এই অস্ত্র ঘাটতির দাবি সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা বা সেখানে সংঘাত চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিশ্বে প্রতিদিন পরিবাহিত তেল ও জ্বালানির একটি বিশাল অংশ পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সরবরাহ করা হয়। প্রণালীটি দীর্ঘমেয়াদে অবরুদ্ধ থাকলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে ভয়াবহ সংকট তৈরির আশঙ্কা রয়েছে। ইরানকে হটানোর প্রয়োজন সফল হবে কি সৌদি, পাকিস্তান, তুরস্কের? মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তুরস্ক পাকিস্তানের সাথে সৌদি আরবের নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিয়ে বেশ আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে ইরানের হাত থেকে রক্ষা পেতে এবং প্রতিরোধ করতে তুরস্ক পাকিস্তানের সাথে এই জোট গড়ে তুলেছে সৌদি। এসব কানাঘুষা চলতে থাকায় সৌদিকে কড়া বার্তা দিয়েছে। এই অবস্থায় ইরানকে আশ্বস্ত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই প্রতিরক্ষা জোট ইরানকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, পাকিস্তান ও সৌদির সাথে করা প্রতিরক্ষা চুক্তিতে ইরান কিংবা অন্য কোনো দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিকে হাকান ফিদান বলেন, আমরা লিখিতভাবে কোনো অভিন্ন হুমকির কথা উল্লেখ করিনি, কারণ চুক্তিতে সই করা দেশগুলোর কোনো একটির উপর হামলা না করা কোনো দেশকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে না। এর আগে গত শুক্রবার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চুক্তি অনুযায়ী তুরস্ক, পাকিস্তান ও সৌদি এই তিন দেশের যে কোনো একটির উপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কোন দেশ আক্রান্ত হলে প্রথমে তাকে সহায়তার অনুরোধ জানাতে হবে। একই সঙ্গে কি ধরনের সহায়তা প্রয়োজন সেটিও নির্দিষ্ট করতে হবে। সেই সহায়তার পরিধি গোয়েন্দা তথ্য ও রসদ সরবরাহ থেকে শুরু করে গোলাবারুদ কিংবা সামরিক ইউনিট মোতায়েন পর্যন্ত হতে পারে। নতুন জোটের আওতায় রাজনৈতিক ও সামরিক কমিটিও গঠিত হবে। এসব কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা থাকবেন। সৌদি আরবে থাকবে একটি সচিবালয়। তিন দেশ যৌথ প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, রসদ সরবরাহ, হুমকি মূল্যায়ন ও সামরিক সক্ষমতার পারস্পরিক সমন্বয় নিয়ে কাজ করবে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এদিকে তুরস্কের আশ্বাসের পরও এই চুক্তির সমালোচনা করেছেন ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা। সেই সঙ্গে নিরাপত্তার জন্য নতুন মিত্রদের উপর নির্ভর না করতে সৌদি আরবকে সতর্ক করেছেন তারা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য মাহমুদ নাবাবিয়ান বলেন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে সহযোগিতা সৌদি আরবের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। সৌদি নেতাদের বিষয়টি বুঝতে হবে। এদিকে এই চুক্তিকে কাগজের চুক্তি বলে উড়িয়ে দিয়েছেন একই কমিটির আরেক সদস্য ইব্রাহিম রেজাই। এছাড়া শুক্রবার এক্সে এক বার্তায় এই জোটের ইঙ্গিত করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। একে তিনি প্রকৃত ভ্রাতৃত্ব বলে বর্ণনা করেন। বিশেষজ্ঞরা বলেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের দেশের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ায় সৌদির উপর মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান। ট্রাম্পের গাজা প্ল্যানে না নেতানিয়াহুর কেন মুখোমুখি দুই মিত্র? গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, রাজি হামাসও, কিন্তু এবার আপত্তি নেতানিয়াহুর। ট্রাম্পের 15 দফা পরিকল্পনাকে সরাসরি অগ্রহণযোগ্য বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে চুক্তিতে হামাস রাজি, সেখানে নেতানিয়াহুর আপত্তি কোথায়? কেন মুখোমুখি দুই মিত্র? আর শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গেই কি সংঘাতে যাবেন নেতানিয়াহু? মূল বিরোধটা আসলে একটি বিষয়, কে আগে কি করবে। ট্রাম্পের পরিকল্পনায় হামাস অস্ত্র সমর্পণ করবে, আর এর সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা ধাপে ধাপে অর্থাৎ সেক্টর ধরে সরে যাবে। এরপর গাজার নিরাপত্তায় কাজ করবে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স বা নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী। কিন্তু নেতানিয়াহু বলছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে না। শুধু ভারী অস্ত্র নয়, হামাসের হাতে থাকা সব অস্ত্রই সরিয়ে ফেলতে হবে। আর এখানেই তৈরি হয়েছে মূল অচলাবস্থা। আর হামাস বলছে তারা পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলকেও নিজেদের প্রতিশ্রুতি মানতে হবে। সেনা প্রত্যাহার করতে হবে এবং হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ হামাস বলছে আগে ইসরায়েল সরে দাঁড়ায়, নেতানিয়াহু বলছেন আগে হামাস অস্ত্র ছাড়ুক। কিন্তু নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পেছনে শুধু নিরাপত্তার যুক্তিই নেই। 27 অক্টোবর ইসরায়েলের নির্বাচন। একদিকে ট্রাম্পের চাপ, গাজা যুদ্ধের অবসান চান তিনি, অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী মিত্ররা কোনো ধরনের ছাড় দিতে নারাজ। অর্থমন্ত্রী বেজালেল স্মোটস তো স্পষ্টই বলেছেন, গাজা থেকে ইসরায়েল সেনা 1 মিলিমিটারও সরানো উচিত নয়। ফলে নেতানিয়াহুর সামনে এখন কঠিন সমীকরণ, ট্রাম্পকে সন্তুষ্ট করবেন নাকি নিজের ডানপন্থী রাজনৈতিক ঘাঁটিকে। তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ইতিমধ্যে দেখা গেছে।
মার্কিন চাপের পর গাজায় ইসরায়েলি হামলা অনেকটাই কমেছে। সোমবার থেকে তাৎক্ষণিক হুমকি ছাড়া অভিযান সীমিত করার পাশাপাশি বন্ধ হয়েছে নিয়মিত টার্গেট কিলিংও। অর্থাৎ ট্রাম্পের পরিকল্পনাকে পুরোপুরি মেনে না নিলেও মার্কিন চাপ যে কাজ করছে তার ইঙ্গিত মিলছে। হামাস অস্ত্র ছাড়বে কবে, ইসরায়েল সেনা সরাবে কবে, আর কি আগে প্রতিশ্রুতি পালন করবে? দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।